নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনের সাথে আছি। আলোর দিশাতে ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। এবং আজকে খুব ভাইটাল একটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে অবাধ্য সন্তান। যারা চিন্তায় রয়েছেন দীর্ঘ সময় ধরে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কি করব, কি রেমেডি দেয়া যাবে? আবার অনেকে তো রেমেডি দিতেই পারবে না, কারণ সন্তান অবাধ্য হয়ে গেছে। আর অবাধ্য সন্তান যে কথা শুনতেই ইচ্ছুক নয়, কথা শুনতেই রাজি নয়, তাকে তো কোনো রত্ন তাবিজ কবচ কিছু পড়ানো যাবে না। কি করবেন থাকবো আলোচনায়। তার আগে বলে নিই, ফোনের লাইভ অনুষ্ঠান আরো অন্য জ্যোতিষ অনুষ্ঠানের থেকে কিন্তু একটু ভিন্ন, যেখানে আপনার নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতে আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানতে পারেন। অতএব যারা এটাও চিন্তা করেন যে আমার ডেট অফ বার্থ টাইম প্লেস নেই, আমি কি আমার সম্বন্ধে কিছু জানতে পারবো, বা আমি কি জ্যোতিষের কাছে যেতে পারবো, আমার কি জ্যোতিষ বিচার হবে কিনা, তাদেরও চিন্তার নিবারণের কিন্তু একমাত্র পথ এই আলোর দিশা অনুষ্ঠান। আর আলোর দিশা অনুষ্ঠান এক বিশেষ দিনের ঘোষণা করছে। বিশেষ দিন হচ্ছে 22শে আগস্ট। 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা। 22শে আগস্ট কৌশিকী অমাবস্যা। 21 তারিখে অঘোর চতুর্দশী। 21 আগস্ট আর 22 আগস্ট অর্থাৎ অঘোর চতুর্দশী আর কৌশিক অমাবস্যা তন্ত্রোক্ত এক বিশেষ মহাদিন। মহাদিন, দিন নয়, মহাদিন। তন্ত্র, কৌশিকী অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশান এক অমোঘ সম্পর্ক। কলকাতাতেও কৌশিক অমাবস্যা, মেদিনীপুরে গেলেও কৌশিক অমাবস্যা, বহরমপুরে গেলেও কৌশিক অমাবস্যা, আর রামপুরহাট তারাপীঠে গেলেও কৌশিক অমাবস্যা। রামপুরহাটেও কৌশিক অমাবস্যা, কিন্তু তারাপীঠ আর কৌশিক অমাবস্যার রাত আর অমাবস্যা, এই তিনটে দিন বলছি, মানে এই তিনটে পর্যায়ে এক এমন মেলবন্ধন যে এর কোনো বৈশিষ্ট্যের বর্ণনা করা সম্ভব। তো আলোচনা শুরু করি যে সন্তান অবাধ্য। প্রথমত, সন্তান অবাধ্যর হলে কি রূপ আপনি দেখতে পাবেন, আর সন্তান অবাধ্যর প্রধান কারণ কি, সন্তান অবাধ্য হওয়ার প্রধান কারণ কি, এই দিকগুলো নিয়ে আজকে আলোচনা হবে। অবশ্যই সঙ্গে থাকবে বিশেষ কিছু টোটকা আর সমাধান। অবশ্যই যারা অনুষ্ঠান শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। দিনের সাথে তার অনুষ্ঠান মানে কিন্তু শুধু আপনি আসুন, আসলে আপনার প্রতিকার হবে এরকম ব্যাপার নয়। আপনি যদি নাও আসতে পারেন, অন্তত অনুষ্ঠানটা শুনলে আপনার সমাধানের কিছু রাস্তা আপনি বাড়িতে বসেও দেখতে পাবেন। সন্তান অবাধ্য যখন হয়, তার প্রথম রূপ হবে সকালের 6টা ছেড়ে সকাল 9টা, কারোর সকাল 11টা, কারোর সকাল দুপুর 2টো। অবাধ্য সন্তানের প্রথম লক্ষণ অত্যাধিক পরিমাণে ঘুম। লেজি ভাব তো থাকেই, করছি, করব, হচ্ছে, হবে থাকেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু অত্যাধিক পরিমাণে ঘুম প্রিয় হয়ে উঠবে। দ্বিতীয় কথা হচ্ছে অত্যাধিক পরিমাণে সঙ্গ বৃদ্ধি হবে। দেখবেন নিত্য নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে। অবাধ্য সন্তান মানে পড়াশোনার প্রতি মনোযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ বর্তমান দিনে তো বাবা মায়ের একটা গাইডস লাইনে সন্তান পড়াশোনা করে। তো যদি গাইডস লাইনই না থাকে, বেসিক সন্তান পড়াশোনা করবে না। সন্তান নেশাগ্রস্ত হয়ে যাওয়া এবং টাইমলি ভীষণ পরিমাণে এফেক্ট পড়ে। আপনি জানেন ওর যে টিউশনিতে যাচ্ছে সকালে 10টা থেকে 12টা পর্যন্ত হয়, আপনার বাড়ি থেকে যেতে সেটা 40 মিনিটের সময় লাগে। যদি ওর হিসাব মতো 1টার ভিতরে বাড়ি আসার কথা, 4টে বেজে যাচ্ছে, আপনার ছেলে বা আপনার মেয়ে বাড়ি আসছে না, যে কোনো প্রকার অজুহাত দিচ্ছে, মুখে মুখে তর্ক করছে, প্রত্যেকটা অংশ সে বোঝে, নতুন করে তাকে কিছু বোঝানোর প্রয়োজন নয়, আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। সন্তান অবাধ্যতার আরো একটি মূল লক্ষণীয় দিক। সন্তান অবাধ্য হলে, অবাধ্য সন্তানের আরো একটি লক্ষণ দেখুন, একদম নবরূপ যদি বলা হয়, নবরূপ অত্যাধিক পরিমাণে রাগ আর ভয়ঙ্কর জেদ তৈরি হয়।
সন্তান অবাধ্য হচ্ছে প্রথম ভাবে এটা বুঝবেন যে তার ভিতরে প্রচুর পরিমাণে রাগ এবং জেদের বহিষ্ভূত ভাব হচ্ছে। থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার নাম হচ্ছে স্বপন আকুড়িয়া। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি পানাগড় থেকে বলছি। পানাগড় থেকে বলছেন। আচ্ছা, আপনার নিজের বিষয়ে জানবেন? স্বপন আকুড়িয়া, আমার নিজের বিষয়ে স্বপন। আমার নাম হচ্ছে স্বপন আকুড়িয়া, মায়ের নাম হচ্ছে মেনকা আকুড়িয়া, বয়স 50 বছর। বাহ, মানে আপনি আমার অনুষ্ঠান রেগুলারলি দেখেন না? হ্যাঁ, দেখি। কেমন লাগে? হ্যাঁ, ভালোই লাগে। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে আপনার শারীরিক এবং আজকে আর্থিক দিক? ঘরেই বসে কি আমরা লাইভ অনুষ্ঠান দেখতে পেলাম, জন্য কন্ট্যাক্ট করলাম। যাক, বলছি শারীরিক এবং আর্থিক দিক জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। নিজের কোন দিকটা জানবেন, শারীরিক দিক আর আর্থিক দিক না অন্য কোনো দিক? আর আর্থিক দিকটা বলুন। একদম, কারণ আপনার প্রশ্ন এখান থেকে হওয়া দরকার। শারীরিক দিকে একটু সমস্যা রয়েছে আর আর্থিক দিকে। বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী আপনি একটা দিক দেখবেন যে অর্থ আপনার থাকলেও অর্থ ঠিকঠাক আপনার হাতে নেই, মানে অর্থগুলো ছড়িয়ে আছে, ঠিক কিনা? হ্যাঁ, দ্বিতীয় দিক হচ্ছে এই যে অর্থ ছড়িয়ে রয়েছে আপনার হাতে নেই, আরো একটি দিক আপনাকে জানার প্রয়োজন হচ্ছে। একটা দিক বলি, আপনার কিন্তু শনি গ্রহ খুব পজিটিভ দিক রয়েছে। অনেকে শনি মানেই তো নেগেটিভ ভাবনা থাকে, কিন্তু আপনার শনি পজিটিভ দিক রয়েছে, যার কারণে আপনি একটা দিক দেখবেন আপনার প্রতি, মানে আপনার অর্থ সেখানে না দিতে পারলে আপনার প্রতি মানুষের আপনার কথার প্রতি একটা আলাদা প্রকার আস্থা, একটা আলাদা প্রকার ভরসা। 10 জন গিয়ে একটা কথা বলছে, সেই কথা অ্যাকসেপ্ট করছে না, কিন্তু আপনার কথা শুনবে বা আপনাকে মান্যতা দেবে। লক্ষ্য করেন কি না? হ্যাঁ। এটা হচ্ছে শনি গ্রহের জাতক থাকলে তারা ম্যাক্সিমাম সময়ে, শনি এবং শুক্র গ্রহের পজিটিভ থাকলে লোকের কাছে তারা লোকপ্রিয় হয়ে ওঠে। কিন্তু সর্বোপরি ব্যাপার আমি যেটা জানতে চাইছি, আপনি যেটা জানতে চাইলেন, আমি যেটা জানতে চাইছি, আপনার হাঁটুতে এবং আপনার ডাইজেস্টে এই দুটো প্রবলেম কিন্তু ভীষণ আপনার চিন্তার কারণ করে দাঁড়াবে। হাঁটুর ব্যথা বুঝতে পারছেন যে হাঁটুতে একটু সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে ব্যথা করছে? না, হাতে তো হয় না, তবে হাতে আছে, ডান হাতে। হাতে নয়, আমি হাঁটুর কথা বলছি। যদি না হয়ে থাকে তাহলে এখনো পজিটিভ দিক আছে, কিন্তু এটা হবে। হাঁটুতে আপনার ভীষণ পরিমাণে ডিস্টার্ব দেখা দেবে। আর ডাইজেস্ট মানে হজমের একটু সমস্যা দেখা দিতে পারে। আপনি মশলা বা চর্বি জাতীয় খাবার একটু কম খান, একটু কষালো খাবার খাওয়ার চেষ্টা করুন, কষালো ফল খাওয়ার চেষ্টা করুন, খুব ভালো হবে। কেমন? না, আমি রিচ খাবার খাই না। হ্যাঁ, ব্যাস, তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, তার রূপগুলো বললাম। আচ্ছা, সন্তান অবাধ্য হওয়ার প্রধান কারণ কি? সন্তান অবাধ্য হওয়ার প্রধান কারণ কি? সন্তান অবাধ্য হওয়ার প্রধান 3টি কারণ, 3 অফ টাইপ প্রবলেম। সন্তান অবাধ্য হওয়ার তার প্রধান কারণ হচ্ছে গ্রহগত দিক। গ্রহগত দিক একটু আগেই যখন সন্তান অবাধ্য নিয়ে বলছিলাম, তখন বলছিলাম যে আপনার সন্তান লেজি হয়ে যাচ্ছে, রাগ, জেদ, ঘুমপ্রিয় হয়ে ওঠা, প্রত্যেকটা হচ্ছে চন্দ্রের কারণ। চন্দ্র যদি কোনো জাতক বা জাতিকার নেগেটিভ থাকে, চন্দ্র নেগেটিভিটির জন্য তার অত্যাধিক পরিমাণে অলস ভাব, শরীরে অত্যাধিক পরিমাণে অলস ভাব, রাগের পরিমাণ এবং জেদের পরিমাণ অত্যাধিক বেশি হবে। তাহলে চন্দ্রের কারণে রাগ জেদের পরিমাণ বেশি হবে, অলস প্রকৃতির হবে চন্দ্রের কারণে। গ্রহগত দিকের প্রধান একটা কারণ সেটা হচ্ছে চন্দ্র। থাকবো আরো আলোচনা, যেখানে কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি অম্বিকা কান্না থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার মায়ের নাম? মল্লিকা হাজরা। মল্লিকা হাজরা। আনুমানিক বয়স কত হয়েছে আপনার? আমার বয়স 34। 34। আচ্ছা, কি প্রশ্ন আছে, কি বিষয়ে জানতে চাইছেন? আমার সাংসারিক জীবনটা আচ্ছা, ঠিক আছে, সেই সম্বন্ধে ঠিক জানতে ঠিক চাই। আছে। সর্বপ্রথম একটা ব্যাপার আপনি জানুন এবং বুঝুন, জন্মছক অনুযায়ী আপনার শুক্র খুব ভালো জায়গায় নেই। দেখবেন মানুষকে আপনি ভালোবাসছেন, তার জন্য যা কিছু করছেন শুধুমাত্র একটা লিমিটেড সময়, তারপরে দেখবেন আপনাকে বদনাম করার চেষ্টা করছে, আপনাকে স্বার্থের জন্য আপনার সঙ্গে মিশছে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে চিনতে চাইছে না। এরকম একবার নয়, একাধিকবার আপনার সঙ্গে ঘটছে, ঠিক কি না? হ্যাঁ, একদম। দ্বিতীয় আরেকটি দিক দেখবেন যে দূরের মানুষ বাদ দিন,
দূরের মানুষ বাদ দিন, আপনার বাড়ির মানুষই, আপনার নিজের মানুষই আপনাকে বুঝতে চাইছে না, আপনাকে ভুল বুঝছে বা আপনাকে মিথ্যা প্রমাণিত করে দিচ্ছে। সত্য কথা বলছেন তাও আপনার কথা বিশ্বাস করছে না, তাই তো? একদম ঠিক। আপন মানুষ দেখুন, দূরের কেউ যা, যে আমাকে চেনে না সে আমাকে নিয়ে যে কোনো কমেন্ট করতে পারে, কিন্তু যে আমাকে চেনে জানে সে যদি আমাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করে সেটা কিন্তু খুব একটা মানসিক দিক দিয়ে দুঃখের কারণ হয়। আর আপনাকে আরো একটি কারণ জানিয়ে দিই, বিশ্বাস করে আপনি কাউকে কোনো অর্থ ধার দেবেন না বা আর্থিক দিকে লেনদেন করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ চোট হতে পারে, সাবধানে থাকবেন, কেমন? আচ্ছা। এবার সমাধানের কথা বলি, কারণ এরকম ভাবে যদি চলতে থাকে একটা সময় পরে আপনার মনে হবে আমার সাংসারিক জীবনে থেকে লাভ নেই, আমার কারোর সঙ্গে মিশে লাভ নেই, মানে আপনার একটা মানসিক দিক অটোমেটিকলি এরকম তৈরি হয়ে যাবে। তো এটার থেকে বেরিয়ে আসার জন্য নিউজ আছে এটা। বুঝতে, এটা আরো হবে। এখনো তো আপনি মানে মনকে বুঝিয়ে, আপনার ধৈর্য সব থেকে প্লাস কি জানেন, আপনার ধৈর্য ক্ষমতা অনেক। আপনার জায়গায় শুনুন, আপনার জীবনে এরকম সময় গেছে আপনার জায়গায় অন্য কেউ থাকলে সুসাইড করতো, ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছেন। তো এটা ঘটছে কেন? শুক্র গ্রহ ডিস্টার্ব থাকলে তারা ভালোবাসার ভিখারি হয়, কোন প্রকার তারা মানে মানুষ শুধুমাত্র স্বার্থ নিংড়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। যতক্ষণ শুক্রের দিক ডিস্টার্ব থাকবে ততক্ষণ আপনার চলবে আপনার নিজের রক্ত আপনার সঙ্গে বেইমানি করবে, আপনার নিজের রক্ত আপনার সঙ্গে বেইমানি করবে। ভুল বলছি কি আমি? না না, একদম ঠিক আছে। শুক্র গ্রহের পজিটিভ সাইনের জন্য শুধুমাত্র একটু প্রতিকারের চেষ্টা করুন। আর একটা টোটকা বলছি, টোটকাটা ভালো করে শুনুন। বলুন। আপনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন, বা ব্রহ্ম মুহূর্তে যদি কেউ কন্ট্রোল না করতে পারেন সূর্যের আগে আপনি উঠুন। সূর্য ঘুম থেকে ওঠার আগে উঠে পড়বে? হ্যাঁ, সূর্য ওঠার আগে আপনি উঠে পড়বেন। ওঠার পরে আপনি মোটামুটি আপনার ফার্স্ট ওয়ার্ক ছেড়ে আপনি মোটামুটি স্নান টান করে ফ্রেশ হবেন। ফ্রেশ হওয়ার পরে আপনি 7টা তুলসী পাতা নেবেন। তুলসী পাতা আগের দিন তুলে রাখেন বা যে করে রাখেন, 7টা তুলসী পাতা নেবেন। তুলসী পাতা নিয়ে আপনি ওই তুলসী পাতাটা ভালো করে মানে জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি তুলসী পাতাটা খেয়ে নেবেন। এবং তুলসী পাতাটা খাওয়ার পরে আপনি এক জায়গায় একনিষ্ঠ বসে যে কোনো ভগবানের বা যে কোনো আপনি যাকে আরাধ্য করেন তাকে আপনি আপনার মনের ভিতরে ধ্যান ধারণা করুন। অথচ আমি মানে বলতে চাইছি যে একটু মেডিটেশন করার কথা, কিন্তু মেডিটেশন করার আগে আপনি একটু তুলসী পাতা খাবেন বা তুলসীর রস, পাতার থেকে আরো যদি আপনি রস করে খেতে পারেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। রসটা মধুর সঙ্গে মিশিয়ে আপনি খাবেন, তারপরে আপনি ধ্যানস্থ হবেন বা আপনি একটু মেডিটেশন করবেন, দেখবেন আপনি এটা খুব ভালো দিক পাচ্ছেন। তবু আপনাকে বলে রাখছি, আপনি থাকেন কোথায় বললেন? আমি আপাতত আছি কালনাতে, কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে জিরাতে। আচ্ছা, আপনি জিরাট, হুগলি জিরাট। হ্যাঁ। আচ্ছা, আপনি শুক্র গ্রহে আমার কাছে আসতে হবে এরকম ব্যাপার নয়, যেখান থেকে হোক আপনি কিন্তু শুক্র গ্রহে একটু প্রতিকার করবেন। নচেত আগামী দিনে আপনার আশপাশে আরো কিছু মানুষ আছে, আপনি বুঝতে পারছেন, মানে আপনার ভীষণ আপন তারা এরকম ভাব দেখাচ্ছে অথচ স্বার্থের জন্য অপেক্ষা করছে। নিশ্চয় আপনি বুঝতে পারছেন বা চিনতে পারছেন তাদের। হ্যাঁ, আমি বুঝতে পারি। শুক্রের প্রতিকার না করলে আপনি না চাইতেও আবার সম্পর্কে ভীষণ বড় আঘাত পাবেন। সাবধানে থাকুন, ভালো থাকুন। এমনি এমনি বলছে না তিনি সাহায্য। আমার গুরুর আশীর্বাদ, নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই আপনার জীবনে চলা সেই ভবিষ্যৎবাণী আমার দ্বারা ব্যক্ত হয়। আমি বলতে পারি, এটা বলতে পারি না আমি, কিন্তু গুরুর কৃপা একটা কিন্তু অবশ্যই রয়েছে। ছিলাম আলোচনায় যে চন্দ্র গ্রহের একটা দিক প্রত্যেকের থাকে, অবাধ্য সন্তানদের, যাদের কারণে তাদের লেজি ভাব, রাগ আর জেদ তৈরি হয়। কিন্তু অবাধ্য সন্তান মানে তো বাবা মাকে যে অবহেলা করে, বাবা মায়ের যে কথাবার্তা শোনে না। আচ্ছা, বাবা মায়ের কথাবার্তা শোনে না কেন? না শোনার কারণে অবাধ্যতা তো হচ্ছে, তারপরে তার ভিতরে বিভিন্ন প্রকার কুরুচি ভাব আসছে। কিন্তু বাবা মায়ের কথাবার্তা শুনছে না, কোনো না কোনো গ্রহ তো বাবা মা গুরুজন, আর গুরুজনের কথা শুনছে না। কেন শুনছে না? কোন গ্রহের প্রভাবে শুনছে না? আলোচনায় থাকবো, দেখেন কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কাশীপুর বয়নগর কাশীপুর থেকে বলছি। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্পর্কে ছেলের নাম? দেবাশিস সরকার। দেবাশিস সরকার। বয়স কত হচ্ছে? হলো। আচ্ছা, আপনার নাম? সুচিত্রা সরকার। আচ্ছা, ছেলের এডুকেশন নিয়ে প্রশ্ন আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলুন,
আপনি দেখবেন যে আপনার ছেলের এডুকেশনটা মানে মাঝে মধ্যে ওর ভিতরে খুব ফোর্স, খুব আগ্রহ, মাঝে মধ্যে দেখবেন যে ও যেন আর চলতেই চাইছে না, ওর মানসিক দিক ভেঙে পড়ছে, মানে ও করতে পারবে তারপরে ওর মনের ভিতরে একটা কনফিউজ বা কিন্তু বোধ চলে আসছে, লক্ষ্য করেন কি না? হ্যাঁ সবার আগে জানেন তো, মনের যদি কনফিডেন্স না থাকে জানা জিনিসও মানুষ ভুলে আসে। অনেকে দেখবেন আপনার ছেলে কিন্তু যে এখনো পর্যন্ত পড়াশোনার প্রতি টাইম দেয়া বা আগ্রহ ভাব যে নষ্ট হয়ে গেছে তা না, এগুলো যথেষ্ট আছে, কিন্তু মাঝে মধ্যে হাল ছেড়ে দিচ্ছে বা মাঝে মধ্যে ভীষণ আপ, মাঝে মধ্যে ভীষণ ডাউন, এটাই লক্ষ্য করছেন তো? হ্যাঁ হ্যাঁ এটার জন্য জাস্ট ওকে একটু চন্দ্রের প্রতিকার করান, চন্দ্রের একটু প্রতিকার করাবেন, আর ওর একটু একঘেয়েমি ভাব তৈরি হচ্ছে, একঘেয়েমি দূরের জন্য আপনি মাঝে মধ্যে কোথাও সমুদ্র, মানে সে 6 মাসে হোক বা বছরে একবার করে হোক, কোনো সমুদ্র বা কোনো পাহাড়ে একটু ঘুরতে নিয়ে যান। আর একটা কথা বলুন, আপনার ছেলের স্মুথ ঘুম কতক্ষণ হয় বলতে পারবেন এটা রাত্রের? হ্যালো, হ্যাঁ হ্যালো। বলছি ওর রাত্রের ঘুম একদম পুরো স্মুথলি ঘুমটা কতক্ষণ হয়, এটা কি বলতে পারবেন? ও তো বেশি বেলা করে ওঠে, ও তো ঘুমোয় ওই 1-2টার সময় ঘুমোয়, হুম, আর বেলা করে ওঠে, উঠতে চায় না। এইভাবে বলি আপনাকে, এই যে স্মুথ ঘুমটা কিন্তু কোন নেই, রাত্রের ঘুম নিশিকালীন ঘুমটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে। তো নিশিকালীন ঘুমটা ডিস্টার্ব আছে, মানে ইন ফিউচার যদি এরকম করে চলতে থাকে না, দেখবেন ওর মেজাজটা খুব কড়া, যত দিন যাবে, অলরেডি এটা শুরু হচ্ছে, মেজাজটা খুব কড়া ভাব হয়ে গেছে, মানে ছোটখাটো কথা নিয়ে রাগ করা, মানে যেন ধৈর্যহীন হয়ে যাচ্ছে, লক্ষ্য করছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ তো এটার জন্য আপনাকে একটু প্রতিকার, চন্দ্রের প্রতিকার করতে হবে, আর বাড়িতে কিন্তু একটু বাস্তুর দোষ আছে, লক্ষ্য করুন, দেখবেন অবশ্যই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বাবা মাকে অমান্য করছে, গুরুজনকে অমান্য করছে, আর বাবা মা ছাড়া কিন্তু বাড়িতে আরো গুরুজন থাকে, তার ঠাম্মা দাদু থাকে, তার কাকু জেঠু থাকে, হ্যাঁ অনেকে থাকে, সেই গুরুজনদের অবহেলা করে কোন গ্রহের পর? জন্মছক অনুযায়ী বা গ্রহের বৈশিষ্ট্য অনুযায়ী বলছি, বৃহস্পতি গুরু কারক গ্রহ, রাহু চন্ডাল কারক গ্রহ। আর এই বৃহস্পতি গ্রহের সঙ্গে রাহু গ্রহ যদি বৃহস্পতি স্বগৃহে না থাকে, অন্য যে কোনো জায়গায় থাকে, বৃহস্পতির সঙ্গে রাহু গ্রহ থাকাতে গুরু চন্ডাল দোষ তৈরি হয়। আর গুরু চন্ডাল দোষ তৈরি হলে কিন্তু গুরুজন ব্যক্তিকে অমান্য করবেই, গুরুজনের কথাবার্তা শুনবে না, তীক্ষ্ণ রাগ আর ভয়ঙ্কর জেদিভাব থাকবে, নিজের ইচ্ছের মালিক হবে। যদিও মঙ্গল পজিটিভ থাকলে, লগ্ন থেকে মঙ্গলকে দৃষ্টি দিলে বা মানে মঙ্গলের জাতক হলে তার একটু স্বাধীন চেতনশীল ভাবে চলতে চায়, অপরের পরাধীনতা মানে পছন্দ করে না, নিজের ইচ্ছে মতো চলে। কিন্তু এর বাইরে গিয়েও যদি কোনো প্রকার কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে গুরু চন্ডাল দোষ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক আকার সমস্যা তৈরি হয়। অতএব যাদের গুরু চন্ডাল দোষ রয়েছে তাদের সন্তান অবাধ্য থেকে তাদেরকে বাধ্য করা কিন্তু অসম্ভব ব্যাপার, যতক্ষণ না গুরু চন্ডাল দোষ খণ্ডন হচ্ছে। আজকের দিনে একটা মাইনাস পয়েন্ট কি জানেন, মানে আমরা আমাদের জ্বর হলেই ডাইরেক্ট গিয়ে জ্বরের ওষুধ খেয়ে নিই, আমরা জানার চেষ্টা করি না জ্বরটা কেন হচ্ছে। ঠান্ডা লেগেও হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা কারোর ব্যথা হলো তার কারণে জ্বর হতে পারে। এখন আপনি কি কারণে হচ্ছে সেটা না জেনেই যে আপনি জ্বরের ওষুধ খেয়ে নেবেন, এটা কিন্তু ঠিক নয়। তো গুরুচণ্ডাল দোষ আছে কিনা বা অন্য কোনো গ্রহের ডিস্টার্ব দিক আছে কিনা সেটা জেনে কিন্তু আপনাকে প্রতিকার দেওয়ার প্রয়োজন রয়েছে। আরো যারা প্রতিকার করতে চাইছেন তাদের জন্য বলবো, রত্নই প্রতিকারের মূল, এটা কিন্তু নাও হতে পারে। রত্নই প্রতিকারের মূল, এটা কিন্তু নাও হতে পারে। আমি রত্নের বিপক্ষে নয়, আমি নিজে রত্ন প্রেসক্রাইব করি, আমি নিজে রত্ন শোধন করে আমার বিভিন্ন ক্লায়েন্টদেরকে দিই, কিন্তু তারপরে বলছি গ্রহের বিশেষ দোষ কিন্তু রত্ন দ্বারা প্রতিকার হয় না। থাকবো আরো গুচ্ছ আলোচনায়, দেখে নিকে রয়েছে। হ্যালো, নমস্কার দাদা। একটু জোরে বলতে হবে, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার। আমি শুনতে পাচ্ছি কিন্তু আরেকটু জোরে বললে আমার সুবিধা হতো। ঠিক যাচ্ছে না কেন একটু বলুন না। আপনি ফোনটা কেটে দিয়ে আরেকটা বার করুন। যাই হোক, যে বিষয়ে আলোচনা করছিলাম যে সন্তান অবাধ্য গুরু চন্ডাল দোষের কারণেও হয়, অর্থাৎ গুরু চন্ডাল দোষের কিন্তু একটা প্রতিকার করার প্রয়োজন রয়েছে। তারপরে আসছে রাহু। শাস্ত্রে বলছে মঙ্গল ও মঙ্গলের কারণ, শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। তো রাহু গ্রহ সবসময় ম্যাক্সিমাম সময় কি করায়, আপনার পরিবারে কেউ কখনো নেশালো কোনো দ্রব্য সঙ্গে সম্পর্ক রাখেনি,
আর আপনার 17 বছরের একটা ছেলে, আপনার 15 বছরের একটা ছেলে প্রতিনিয়ত নিত্য নতুন নেশার আস্বাদন করছে। অবাক লাগছে যে আমার পরিবারে কেউ কখনো নেশা স্পর্শ করে পর্যন্ত দেখেনি, আর আমার এই 15 বছরের ছেলে বা আমার 17 বছরের ছেলে নেশার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না। আচ্ছা, কি করবেন ভেবে পাচ্ছেন না, পরে আপনার ছেলে নেশাগ্রস্ত হলো কেন? কোনো গার্জিয়ান কি বলে তার সন্তানকে নেশা করতে? সঙ্গের কারণে হয়ে যায়। আচ্ছা, সঙ্গ কি খুব জোর করে? হয়তো করে, কিন্তু নিজস্ব কিছু পদক্ষেপ তো অবশ্যই থাকে। কিভাবে হয় আর কোন গ্রহের প্রভাবে হয় অবশ্যই আলোচনা করবো। দেখে নিই কি রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি ফেসবুক থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে একটু জানবো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে সোনালী দাস। সোনালী দাস। মায়ের নাম? মায়ের নাম, আমার মা তো এখন জীবিত নেই। ঠিক আছে, মায়ের নামটা বলুন। মায়ের নাম হচ্ছে ছিলেন মায়ের নাম ছিল, মানে মা ছিলেন হচ্ছে মন্দিরা মালাকার। আচ্ছা, আপনার আনুমানিক বয়স কত এখন? হ্যাঁ, আপনার আনুমানিক বয়স কত? আমার ডেট অফ বার্থটা বলবো? জাস্ট আনুমানিক বয়স বলুন। আনুমানিক বয়স না, আমার বয়স এখন 47 প্লাস। 47 প্লাস। হ্যাঁ। কি প্রশ্ন আছে আপনার শারীরিক দিক নিয়ে? আমার বর্তমান সময়টা কেমন যাবে? একদম একদম যাবে সব একদম ঠিক আছে। আর কিছু? বর্তমান সময়টা, তারপরে সামনে দিনগুলো কেমন যাবে একটু যদি বলেন। একদম খুব ভালো প্রশ্ন আপনার, যে আগামী দিন কেমন যাবে আর বর্তমান সময়টা আমার কেমন যাচ্ছে সেটা নিয়ে আপনার প্রশ্ন। সব প্রশ্নের একটাই উত্তর কি জানেন? দেখবেন যে আপনি যার সঙ্গে মিশছেন একটা সময় পরে আপনাকে ভুল বুঝছে, আপনাকে ঠিকঠাক বুঝতে চায় না। সব থেকে বড় মাইনাস পয়েন্ট আপনার জীবনের জন্য। ঠিক বলছি কিনা? হ্যালো, হ্যাঁ, আমি কি মানে ঠিক? বুঝলাম না ঠিক একটু। আপনাকে মানুষ বুঝতে চাইবে না, আপনাকে মানুষ ভুল বুঝবে। বুঝে, হ্যাঁ। এটাই আমি বললাম যে আপনার জীবনের সব থেকে বড় একটা সমস্যার কারণ, অনেকগুলো সমস্যা, তার মধ্যে একটা প্রধান একটা দিক রয়েছে যে আপনাকে মানুষ ভুল বোঝে। দ্বিতীয় কথা দেখবেন যে আপনি প্ল্যান করে কোনো কিছু করতে পারছেন না, প্ল্যান করে যাই করতে চাইছেন কিছু না কিছু একটা ডিস্টার্ব হচ্ছে, যে সেই প্ল্যানটা আপনার আনসাকসেসফুল হচ্ছে, প্রপারলি ভাবে সাকসেসফুল হচ্ছে না। ঠিক কি না? ঠিক একদম। লাস্ট একটা প্রশ্ন আমি করছি, আপনি উত্তর দিন। আপনার কখনো মনে হয় যে আপনার উপরে কোনো তান্ত্রিক ক্রিয়া চলছে? হ্যাঁ অথবা না উত্তর দিন, বাকিটা আমি বলবো। মানে আসলে ব্যাপারটা কি আমার উপর শুধু না, মানে না, আমি অন্যদিকে যাচ্ছি না। আমি নিশ্চয়ই বলেছি, কিছু বুঝেছি, তারপরে বলেছি, এবং আপনাকে আমি আরো বলবো, আপনি জাস্ট শুধু বলুন হ্যাঁ অথবা না। আমি বলছি আপনাকে। হ্যাঁ, একদম, ব্যাস এই পর্যন্ত থাকো, এই পর্যন্ত থাকো। আপনার মনের ভেতর আবেগ রয়েছে বুঝতে পারছি, কিন্তু শুনতে থাকুন। আমি যা দেখতে পাচ্ছি সে অনুযায়ী আপনাকে বলছি, আপনি না শারীরিক, না মানসিক, না আর্থিক, না সম্পর্কগত দিক, কোনো দিক দিয়ে মানসিক স্বস্তি পাচ্ছেন। তার প্রধান কারণ হচ্ছে শত্রু সমধিক প্রবল। শত্রু আপনার শরীরের উপরে বিভিন্ন প্রকার তন্ত্র প্রয়োগ করছে, যার কারণে দেখবেন কিছু না কিছু একের পর এক আপনার লেগেই রয়েছে। মানুষ দেখতে সুস্থ, কিন্তু ভিতর থেকে আপনি ঘোকলা হয়ে যাচ্ছেন। শারীরিক বল ঠিকঠাক আপনি, মানে শরীর যতটা সে অনুযায়ী কিন্তু বল ঠিকঠাক আপনি পাচ্ছেন না। ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার মূল কারণ, আমি অন মিডিয়াতে সব বলতে চাইছি না, শত্রু তো অপর কেউ নয়, শত্রু কিছুটা নিজ আকাঙ্ক্ষিক। অতএব শত্রু দিকের কিছু ক্রিয়া তন্ত্র প্রয়োগ আপনার উপরে চলছে, আপনি যার কারণে মানুষের কাছে মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন। আপনি বলবেন আপনি অসুস্থ, অথচ তারা দেখবে আপনি সুস্থ। কথা বুঝতে পারলেন? অতএব তন্ত্র প্রয়োগ যতক্ষণ না আপনার উপর থেকে, আপনি সোদপুরে থাকেন তো? হ্যাঁ, আমি সোদপুর। ব্যারাকপুর আমার চেম্বার আছে, বা আপনি আমার চেম্বারে যদি নাও আসেন, সেটা আপনি যে কোনো জায়গাতেও করতে পারেন। তন্ত্রের প্রয়োগ যেটা আপনার উপরে চলেছে, দিনকে দিন কিন্তু শরীর শুকিয়ে আসবে, দিনকে দিন আপনার মনের ভিতরে দেখবেন একটা ভীতু ভাব তৈরি হচ্ছে। অবশ্যই তন্ত্রের যে প্রয়োগ আছে সেটা খণ্ডন করে দিন। ছিলাম আলোচনায় যে
অবাধ্য সন্তান, এবং অবাধ্য সন্তানের সন্তান নেশাগ্রস্ত হয় কখন? রাহু গ্রহের প্রকোপ যখন কোনো জাতক বা জাতিকার উপরে পড়ে, দেখবেন শনি ডাইরেক্টলি শনি আর শুক্রের দিক যদি কোনো জাতিকার ক্ষেত্রে ডিস্টার্ব হয়, শনি এবং শুক্র। আজকালকার ছেলেমেয়েরা প্রেম করবে, বেসিক হয়ে গেছে। তো 16 বছর কি 19 বছরের একটি মেয়ে, সে প্রেম করছে 37 বছরের কোনো ব্যক্তির সঙ্গে। ব্যক্তি বাবা মা ঠিক বুঝে পাচ্ছে না যে একটা এজেড এর একটা তো ব্যাপার থাকে, আগের দিন একটা ব্যাপার ছিল, ঠিক আছে, কিন্তু একটা এজেড এর ব্যাপার থাকে। বলছে কম বয়সের মেয়ে বা কম বয়সের ছেলে তার থেকে অত্যাধিক বেশি বয়সের কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যায় কখন? যখন তার শুক্র আর শনির নেগেটিভ ভাব থাকে। শুক্র বা শনি বৃদ্ধাগমন করায়, অর্থাৎ মানে বেশি বয়স্ক, নিজের বয়সের থেকে অত্যাধিক বয়সের কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত করে দেয়। অতএব অবাধ্য সন্তানের এটাও একটা দিক। আপনার সন্তান আপনার কথা শুনছে না, কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেছে, সম্পর্কে এতটা মগ্ন হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে আপনার পারিবারিক সম্পর্কটাকে ভাবনা। সে পরিবারে কাউকে ভাবছে না, কে থাকলো, কার মান সম্মানে গেল, কিছু ভাবছে না। অবাধ্য সন্তানের এই একটা দিকও রয়েছে। আরো আলোচনায় থাকবো, দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি অভিজিৎ রায় কন্যাবৎসা বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি ছেলে বিষয়ে জানবো। ছেলের নাম? এর নাম হচ্ছে কৌস্তব রায়। কৌস্তব রায়। কৌস্তবের বয়স কত হলো? বয়স হলো 35+। 35+। ওর মায়ের নামটা? হ্যালো, ওর মায়ের নাম, কৌস্তবের মায়ের নাম? ও মায়ের নাম হচ্ছে বন্দনা রায়। বন্দনা রায়। বলুন, কৌস্তবের বিবাহ এবং কর্ম? হ্যাঁ, বিবাহের জন্যই জব করা। একদম। প্রথম একটা দিক দেখুন, আপনার সন্তানের একটু শুনতে অবাক লাগবে, ওর বিবাহতে ডিস্টার্ব আছে, অথচ ওর জন্মছকে বলছে একাধিক বিবাহ যোগ আছে। একাধিক বিবাহ যোগ, দেখুন বিবাহতে ডিস্টার্ব আর একাধিক বিবাহ যোগ, তাহলে আলটিমেটলি বলছে যে বিবাহ কিন্তু সুনিশ্চিতভাবে আছে, কিন্তু বিবাহিত যোগ মানে বিবাহিত জীবন কিন্তু পরিপূর্ণ সুখময় নয়। প্রথম যে বিবাহিত জীবন হবে সেই বিবাহিত জীবন কিন্তু সুখময় থাকতে পারবে না। মঙ্গল এবং শুক্র দুই গ্রহেরই ডিস্টার্ব রয়েছে, যার কারণে আপনি বিয়ের জন্য চেষ্টা করবেন, দেখাশোনা করবেন, সবকিছু পজিটিভ, সবকিছু কমপ্লিট, ঠিক আছে, আমরা অমুক ডেট আপনাকে জানাবো বা অমুক ডেটে আসবো, ব্যাস ওখানে ফিনিশ হবে। ঠিক বলছে কিনা? হ্যাঁ, একদম ঠিক। শুধু সেটা নয়, কথা দিয়ে দেবে আপনাকে যে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব, তারপরে সেই ব্যক্তির কথার অস্তিত্বই খুঁজে পাবেন না। আর যতক্ষণ শুক্র মঙ্গলের ডিস্টার্ব থাকবে ততক্ষণ কিন্তু এটা চলতে থাকবে। কিন্তু আপনাকে জানিয়ে রাখছি, বিবাহর যোগ কিন্তু করে স্পষ্ট আছে, বিবাহ হবে না সেটা কিন্তু একদমই নয়। শুক্র আর মঙ্গল গ্রহের ডিস্টার্বের জন্য এটা ঘটছে, ওটার প্রতিকার করিয়ে নিলে সমাধান আপনি নিশ্চিন্তে পাবেন। বয়সটা দিনকে দিন তো ছেলের বাড়ছে, একটু প্রতিকারটা করিয়ে নিন, দেখবেন আর চোখ বন্ধ করে সমাধান পাবেন। শনিবার আমার দক্ষিণেশ্বর চেম্বার আছে, পারলে একটা যোগাযোগ করতে পারেন। গ্রহের কথা বললে শেষ হবে না, যাক মেন গ্রহের কথা বললাম। অবাধ্য সন্তানের প্রধান কারণের ভিতর একটি কারণ হচ্ছে গ্রহগত দিক, দ্বিতীয় কারণ হচ্ছে বাস্তু। বাস্তু ঠিক না থাকলে সন্তান অবাধ্য হবেই হবে, কোনো প্রতিরোধ নেই। এখানে আপনি তন্ত্রোক্ত প্রতিকার করুন, এখানে আপনি রত্নোক্ত প্রতিকার করুন, এখানে আপনি শিক্ষা দিন, দীক্ষা দিন, সব বেকার হয়ে যাবে যদি আপনার বাস্তুতে ডিস্টার্ব থাকে। তাহলে বাস্তু প্রতিকার করতে হবে। 3 নাম্বার বিশেষ দিক, আপনার সন্তান ভালো আছে, আপনার পার্শ্বিক চায় না। আপনার সন্তান ভালো আছে, আপনার ননদ চায় না। আপনার সন্তান ভালো করে চলছে, আপনার ভাসুর, আপনার দেওর, আপনার যা চায়। শত্রু এতগুলো বললাম, কোনো বাইরের মানুষের কথা বলেছি? বলিনি, খুব কম। আমরা যা বিচার বিবেচনা করে দেখেছি, শত্রুতা সব থেকে আগে করে নিজের মানুষ, পরে বাইরের মানুষ করে। একই বাড়িতে দুই জায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সন্তান ভীষণ পরিমাণে সন্তানকে সন্তান ডিস্টার্ব হচ্ছে, দেখা গেল গ্রহের পরিস্থিতি ঠিক আছে, বাস্তু ঠিক আছে, কি হচ্ছে না, তার উপরে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করা হচ্ছে। কে তন্ত্র প্রয়োগ করেছে? আলটিমেটলি তার নিজের কাকিমা তার উপরে ক্রিয়া করেছে যে তার সন্তান সুনামি হয়ে যাবে, এর সন্তান বদনামি হয়ে যাবে, তার থেকে ওর সন্তানও যায়। অতএব নিজের মানুষ কিন্তু শত্রুতা সব থেকে বেশি করে। বলার উদ্দেশ্য পরিপ্রেক্ষিত একটাই, তন্ত্র প্রয়োগ করে সন্তানকে অবাধ্য দিকে ঠেলে দেওয়া যায়। তাহলে প্রধান এই 3টি কারণ, একটা গ্রহগত দিক, দ্বিতীয়ত বাস্তুগত দিক, 3 নম্বর হচ্ছে তন্ত্রগত দিক। এই 3টি কারণের জন্য সন্তান অবাধ্য হয়। আর এখান থেকে কি করে সন্তানকে বার করবেন,
তার রাস্তায় থাকবো। এইবার দেখে নি আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি ডোমারিয়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? থেকে বলছি কার বিষয়ে জানবেন? আমার নাতির জন্য। নাতির জন্য। নাতির নাম? নাতির ব্যাপারে। নাম? নাতি দেয়াল, ডোমারিয়া দক্ষিণ চব্বিশ পরগনা। আপনার নাতির নামটা বলুন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে অবাধ্য সন্তানকে কি করে বাধ্য করবে। অবাধ্য সন্তানের বাধ্য করার সবার আগে যে প্রশ্ন মাথায় আসে, আচ্ছা আমার সন্তান তো অবাধ্য, আমি যদি কোনো জ্যোতিষের কাছে যাই, আমাকে কোনো যদি রত্ন দেয়, আমার সন্তানকে তো পড়াতে পারবো না, আমার সন্তানকে পড়াতে পারবো না। অবাধ্য সন্তানের আগে যদি একটু আরো আগে যাই, এখনকার দিনে ম্যাক্সিমাম স্কুল গুলো এরকম একটা ব্যাপার হচ্ছে, মানে দেখুন আমরা তো কাউকে প্রেশার করতে পারি না, ছোটও করতে পারি না, আর সেটা আমাদের উচিত নয় করাটা। তো সেখানে কোনো রত্ন মানে আংটি বা তাবিজ কবজ পড়তে দেয় না, এটার ব্যাপার রয়েছে যে তাবিজ কবজ পড়তে দেয় না বা আংটি পড়তে দেয় না। এটার আরেকটা কারণ থাকে যে সেখানে স্কুলে হারিয়ে গেলে স্কুলের একটা নাম টাম খারাপ হয়, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এটা তাও মেনে নেওয়া যায়, তার বিকল্প ব্যবস্থা করা যাবে। কিন্তু মূল চিন্তার কারণ হচ্ছে যে আপনার সন্তান অবাধ্য, আপনার সন্তান অবাধ্য। সব থেকে একটা দিকের উদাহরণ দিয়ে যদি বলি, যে আপনার সন্তান মানে আপনার মনে করুন আপনার মেয়ে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে, সে এজেড হোক তার থেকে বেশি ডিজেবল হোক, একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। এখন আপনি যদি কোন ঠাকুর বাড়ির থেকেও একটা ফুল নিয়ে এসে আপনার মেয়েকে দেন না, যে মা এই ফুলটা আমি ঠাকুর বাড়ি থেকে নিয়েছি, তুই রাখ, পরে মনের ভেতরে সন্দেহ তৈরি হয়ে যাবে, এটা নিশ্চিত আমার এই সম্পর্ক থেকে বার করার জন্য। অতএব অবাধ্যর যে কোনো রূপ হোক, সম্পর্কগত দিক দিয়ে হোক, নেশাগ্রস্ত দিক দিয়ে হোক, যে কোনো রূপ হোক, আপনি সেই সন্তানকে বাধ্য করার জন্য কোনো রেমেডি কিন্তু ব্যবহার করাতে পারবেন না। তাহলে কি বিনা রেমেডিতে সন্তানকে বাধ্য করার কোনো পদ্ধতি আছে? থাকবো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, একটু জোরে বলতে হবে। কার বিষয় জানবে? হ্যাঁ বাঁকুড়া থেকে বলছি। কার বিষয় জানবে? নিজের বিষয়। কি নাম? রাজেশ দত্ত। রাজেশ দত্ত। আপনার মায়ের নাম? রেবতী দত্ত। রেবতী দত্ত। আনুমানিক বয়স কত হচ্ছে? ওই 30+। আচ্ছা, কি প্রশ্ন আছে? কেরিয়ার নিয়ে একটু প্রশ্ন আছে। কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে। সবার আগে একটা কথা বলছি তোমাকে, খুব মনোযোগ দিয়ে শোনো। তোমার বাড়িতে, তোমার বাড়ির যে অগ্নিকোণ আছে বা ঈশান কোণ আছে, ঈশান কোণে কি আছে, বা তোমার বাড়ির জলের জায়গাটা কোথায় সেটা বলো, তাহলে উড়ে যাবে। জলের জায়গাটা তো আছে আপনার একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। উত্তর দিকে আছে। উত্তর দিকের কোনো কোণে না উত্তর দিকের মিডিলে? এই সরি, দক্ষিণ পশ্চিম কোণে। দক্ষিণ পশ্চিম কোণে। জলটা কি ওখানেই জমা থাকছে না জলটা অন্য কোথাও যাচ্ছে? আর না, জল বেরিয়ে যায়। বেরিয়ে কোথায়? বাড়িতে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। কোনো ফুলের গাছ বা বিশেষ করে নারিকেল গাছ আছে বাড়িতে? ফুলের গাছ আছে। সাদা রঙের ফুল? হ্যাঁ আছে। ফুল কেমন হয় ফলন? সেই ফুলের কেমন হয় ফুলটা? মানে খুব বেশি হয়, কম হয়, কেমন হয়? মোটামুটি হয়ে যাচ্ছে। আচ্ছা, বা গাছে কখনো তুমি কি লক্ষ্য করে দেখেছো কোনো মাকড়সার জাল টাল বেশি পরিমাণে হচ্ছে কিনা? হ্যাঁ আছে আছে। এতগুলো কোয়েরি তোমাকে করালাম, তার প্রধান কারণ হচ্ছে তোমার বাস্তুগত দিকে একটু ডিস্টার্ব আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তোমার বাড়িতে সব ঠিকঠাক থাকলেও অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে, মানে সবার সঙ্গে সবার যেন একটা মানে মাইন্ডের যে সেট অফ মিল, সেটা যেন ঠিকঠাক নেই, মানে সবাই যেন সবার মতন চলতে চাইছে। লক্ষ্য করছো কিনা? একদম ঠিক। দেখো, তুমি জানতে চাইছো তোমার কর্মজীবন, তোমার কেরিয়ার নিয়ে, আমি বলতে চাইছি তোমার বাস্তু, তোমার ফ্যামিলিগত দিকের কথা। কেন? যে চেয়ারটায় তুমি বসে আছো, সেই চেয়ারটার যদি পায়াটা দুর্বল হয়, তুমি কি নিশ্চিন্তে বসে থাকতে পারবে? না। তেমনি তোমার বাস্তু যদি ডিস্টার্ব থাকে, তুমি কর্মের দিক, তোমার অর্থের দিক, আর তোমার ভালোবাসার দিক, তিনটে দিক দিয়েই ডিস্টার্ব হবে, যেটা তোমার বর্তমানে চলছে। বুঝতে পারলে? হ্যাঁ। বাস্তুর প্রতিকার করো, যে কোনো বাস্তুবিদকে একটু বাস্তুকে দেখিয়ে তার প্রতিকার করো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। অবাক করার কথা বলছিলাম না? রেমেডি ছাড়া মানে তাবিজ কবজ রত্ন কিছু লাগবে না, অথচ সন্তান অবাধ্য থেকে বাধ্য হয়ে যাবে? ভুল শুনছেন না। আমি দীনেশ আচার্য বিশেষ কামাখ্যার মায়াঙ্ক তন্ত্রে কাজ করি, যে মায়াঙ্ক তন্ত্র এক বিশেষ মায়াজাল।
যে মায়ানতন্ত্র দ্বারা আপনার অবাধ্য সন্তানকে কোনো রেমেডি ছাড়া পুনরায় বাধ্য করা সম্ভব, পুনরায় আপনার সন্তান পড়াশোনার প্রতি মনোযোগ ফিরে আসবে, পুনরায় আপনার সন্তান সেই স্বল্প আয়ুতে প্রেমের সম্পর্ক ত্যাগ করবে, পুনরায় আপনার সন্তান সেই নেশাগ্রস্ত জীবন ছেড়ে চলে আসবে এবং আপনার বাধ্য হয়ে চলবে, সেই বিশেষ প্রক্রিয়া রয়েছে এই বিশেষ মায়ানতন্ত্রে। যাদের সন্তান অবাধ্য একটাবার যোগাযোগ করুন। আমি দীনেশ আচার্য মৌখিক নয়, লাইফ টাইমের গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। অবাক করা কথা নয়, বাস্তব প্রমাণ রয়েছে, বহু মানুষ প্রমাণ পেয়েছে। আপনাদের যাদের সমস্যা রয়েছে তারাও এই প্রমাণ পেতে একটাবার যোগাযোগ করুন। দেখে নি কে রয়েছে। হ্যালো, নমস্কার, আমি হাওড়া রাস্তা থেকে বিমল কাজী বলছিলাম। আমার ওয়াইফের বিষয়ে জানবো। ওয়াইফের বিষয়, তাই তো? আমার ওয়াইফের নাম মধুমিতা কাজী। আচ্ছা, মায়ের নাম মানে আপনার শাশুড়ির নাম? আমার ওয়াইফের মায়ের নাম হচ্ছে বন্যা আলী। আচ্ছা, বয়স কত আছে ওয়াইফের? 27+। এখন কোথায় আছে? এখন বাপের বাড়িতে আছে। আচ্ছা, মানে তোমার নামটা একটু বলো। আমার নাম বিমল কাজী। আচ্ছা, তোমার মায়ের নাম? আমার মায়ের নাম ভারতী কাজী। আনুমানিক বয়স কত হচ্ছে তোমার? আমার 39+। বিয়ে হয়েছে কতদিন? এই 6 বছর প্লাস। তুমি আমাকে প্রশ্ন করলে, আমি তোমাকে উল্টে প্রশ্ন করলাম। কি কারণ? কারণ হচ্ছে এই, তুমি দেখবে যে তোমার ওয়াইফের সঙ্গে, মানে তোমার যা প্রশ্ন সেটা আমি পরে শুনছি, তোমার ওয়াইফের সঙ্গে তোমার অ্যাডজাস্টমেন্টের একটা ইদানিং, আগের কথা বাদ দাও, ভীষণ পরিমাণে একটা ডিস্টার্ব হচ্ছে বা একটা খাপ ছাড়া ব্যাপার যেন ভীষণ বড় আকার ধারণ করছে। ঠিক বলছে কিনা? হ্যাঁ, অনেকদিন ধরে। এবং এই জায়গা আমি অন মিডিয়াতে বলতে তো চাইছি না, কিন্তু তৃতীয় জন প্রবেশ করার সম্ভাবনা কিন্তু অত্যাধিক পরিমাণে রয়েছে। বুঝতে পারছো কি? হ্যাঁ, কিছু ব্যক্তি তো আছে একজন আমাদের পিছনের মধ্যে। এইবার মানে আমি এগুলোকেও তো, এগুলো মিট মানে হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, মানে তো পার্সোনাল ব্যাপার। আচ্ছা, তোমার অবাক লাগছে না যে কিভাবে বলছি এটা? হ্যাঁ, কিভাবে আপনি বলছেন? আরো অবাক লাগবে যখন তোমাদের এই ফেটে যাওয়ার সম্পর্ক, ভাঙন ধরার সম্পর্ক পুনরায় কংক্রিটের মতো মজবুত হবে, পুনরায় তোমার বাধ্যে থাকবে, তোমার কন্ট্রোলে থাকবে তোমার জীবন সঙ্গিনী। সেই পদ্ধতি আছে। তুমি কোথায় থাকো বললে? আমি হাওড়ার আমটায় থাকি। আমতাতে থাকো। শনিবার দিন মেছেদা চেম্বার আছে, সরি দক্ষিণেশ্বর চেম্বার রয়েছে, তুমি একটাবার যোগাযোগ করতে পারো। অবশ্যই তোমার সমস্যার সমাধান হবে। ঠিক আছে, ভালো থাকো। অবাক করার কথা দিনের সাথে এমনি এমনি বলে না। অন্য আরো অনুষ্ঠানের থেকে দিনের সাথে অনুষ্ঠান কিন্তু এই জন্য ভিন্ন। আর আমার শাস্ত্র মেনটেন করেই প্রত্যেকটা কাজ করা। অনেকে দেখবেন না আজকের দিনে বলে আগে কাজ পরে মূল্য, একদম ধোকাবাজি কথা। এরা শাস্ত্র জানে না, বোঝে না। তবে হ্যাঁ, অর্থের জন্য খুব বেশি চিন্তা করতে হয় না। যারা আর্থিক দিক দিয়ে একদমই দুর্বল তাদের জন্য বিশেষ সুযোগ, আমার গৃহমন্দিরে আসুন। আমার বাবা মায়ের আদেশ, আমার গৃহমন্দিরে যারা এসে কাজ করাচ্ছেন বা যারা যে কোনো কাজের জন্য আসছেন, স্বল্পতি স্বল্প অর্থ নিয়ে তাদের সমস্যা যাতে সমাধান করতে হয়। আগামী 22শে আগস্ট বিশেষ কৌশিক অমাবস্যা, এবং এই কৌশিক অমাবস্যাতে কিন্তু তন্ত্রের সেই অসাধ্য কাজকে সাধ্য করা হয়, সেরকম বিশেষ যোগ। এবং তারও পরে কিন্তু রয়েছে 21শে আগস্ট, 21শে সেপ্টেম্বর মহালয়ার অমাবস্যা। অতএব সমস্যা যেমনই থাক, সমাধানের কিন্তু উত্তম দিন। আর দিনের সাথে তোর কাছেই একমাত্র এমন সুযোগ। অনেকে তো অনেক রকম বলেই, আমি তন্ত্রের এই কাজ করি, ওই কাজ করি, তারাপীঠে বসে কাজ করি। আদে তো গিয়ে কখনো দেখবেন যে তাদের কোনো অস্তিত্ব তারাপীঠ পৌঁছাতে পাবেন কিনা আমি জানি না। আর আপনি আপনার কাজের সমস্যার যে আপনি সমাধান করছেন, আপনি নিজে আপনার ক্রিয়াস্থলে বসে নিজে হাতে করে আহুতি প্রদান করে করতে পারবেন। প্রত্যেকটা কাজ এরকম চ্যালেঞ্জ দিয়ে করা হয়। এটাই দিনের সাহায্য। দেখে নিই একজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি নৈহাটি ভাটপাড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি প্রায়ই দেখি আপনার অনুষ্ঠান। কেমন লাগে? খুব ভালো লাগে। আপনি যে সমস্ত কথা বলেন আমার খুব ভালো লাগে। যাক, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম সুগলা মন্ডল। আর আপনার নাম? আমার নাম পিয়ালি ভট্টাচারিয়া। আচ্ছা, বয়স কত হয়েছে আপনার? আমার 31। 31। তাহলে তোমাকে তুমিই বলতে পারি। আচ্ছা, বলো কি প্রশ্ন আছে তোমার বিষয়ে, কি প্রশ্ন তুমি জানতে চাইছো? আমার
শরীর স্বাস্থ্য নিয়ে একটু জানতে চাই, মোটেই ভালো যাচ্ছে না তো শরীর মোটেই ভালো, শুধু স্বাস্থ্য। তোমার কথা ভাবছো তো? তোমার বাড়িতেই দেখবে কিছু না কিছু কারোর কিছু না কিছু প্রবলেম অটোমেটিকলি, শারীরিক প্রবলেম একজনের ভালো হয়তো আর একজনের লেগেই রয়েছে। দ্বিতীয় কথা দেখবে যে তোমার কথাবার্তা না তোমার বাড়ির মানুষের যেন সহ্য করতে পারছে না বা বিশ্বাস করতে পারছে না, এরকম একটা ব্যাপার অটোমেটিকলি তোমার সঙ্গে ঘটছে, ঠিক কি না? এটা একদম ঠিক। আরো শুধু এইটুকু ঠিক নয়, আরো একটু জানো, তুমি যদি আজ থেকে 4 বছর আগের তোমার ফটো দেখো, বয়স তোমার যে বয়সটা চলছে এটা তো ফুল গ্রোথের বয়স, তো তোমার শারীরিক দিক দিনকে দিন যেন শুকিয়ে আসছে এবং গায়ের রং যেন একটা মোটচেটে মোটচেটে ভাব হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ। কেন হচ্ছে? তন্ত্র প্রয়োগ করে তোমাকে ক্ষতি করা হয়েছে। আচ্ছা। দেখবে ডক্টরের কাছে যাবে, ডক্টর রোগী ধরে পারবে না, কি মেডিসিন দেবে তোমাকে? হুম। ডক্টর রোগী ধরে পারবে না, যদিও কোনো ভাবে মেডিসিন দেয়, ওই মেডিসিন খেয়ে 2 দিন ভালো থাকবে, 3 দিনের দিন আবার যা তাই সেই সমস্যা। এটা একদম ঠিক। তাহলে যে প্রতিকার তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমার শরীরে কিছু বানক ক্রিয়া হচ্ছে তন্ত্র দ্বারা, যেটা তুমি অন্য কাউকে বলেও বিশ্বাস করাতে পারবে না। তোমার বলতে গেলে তুমি পাগল হয়ে যাবে, বললে তুমি তোমাকে প্রমাণিত করবে যে তোমার নার্ভের সমস্যা, তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথার সমস্যা আছে, এইরকম কথাবার্তা বলবে তোমাকে, হুম। ঠিক আছে? অতএব তুমি এই প্রতিকারটা করিয়ে নাও, দেখবে 100% তোমার সমাধান হয়ে যাচ্ছে। সময় সঙ্গে আমাদের চলতে হয়, আর সময় বলছে বিদায় নেওয়ার সময় কিন্তু চলে এসছে। আজকের জন্য হতে পারে, আগামী দিন আবার আসবো, অন্য কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণে আপনাদের প্রত্যেকে বলি ভালো থাকতে, সুস্থ থাকতে। আর আপনারা যারা বলেন না অনেক জ্যোতিষের কাছে গেছি আমি কোনো ফল পাইনি, দোষী আপনারা। কেন? সঠিক মানুষকে নির্বাচন করতে পারেন না। এখন আপনি প্রশ্ন করবেন সঠিক মানুষ কি করে বুঝবো? আপনি কি সঠিক মানুষ? আমি সঠিক নাও হতে পারি। যে জ্যোতিষ তার হৃদয়ে দর্শন থাকবে। আপনি গিয়ে আপনার সমস্যার কথা বলবেন, সমস্যা শুনে জ্যোতিষ প্রতিকার দেবে, সে জ্যোতিষ নয়। সেটা যদি দীনেশ আচার্য হয়, দীনেশ আচার্য জ্যোতিষ নয়। জ্যোতিষ সে যে আপনি আপনার সমস্যার কথা বলার আগেই আপনার সমস্যার কথা সে বলতে পারবে যে আপনার এই সমস্যা আছে, এখান থেকে হয়েছে, এইভাবে সমস্যাটা চলছে, এত দিন ধরে চলছে, সেখানে প্রতিকার করা। সেই মানুষের হাতটি ধরুন, তাহলে আপনার জীবনে সাফল্য আসবে, আপনাকে ঠকতে হবে না। মানুষকে নির্বাচন করতে ভুলবেন না। যদি আপনি চেম্বারে আসার পরে, আমার চেম্বারে আসার পরে যদি মনে হয় আমি বলতে পারছি না আপনাকে, আপনার দেখানোর প্রয়োজন নেই, আপনাকে প্রতিকার করার প্রয়োজন নেই, তাহলে আপনাদের মনে কখনো কিন্তু বোধ তৈরি হবে না। যাই হোক, আগামী 22শে আগস্ট বিশেষ কৌশিক অমাবস্যা, একটাবার যোগাযোগ করুন, যে কোনো প্রকার সমস্যার সমাধান হবেই। আর মহালয়া অমাবস্যা তিথির কথাও আপনাকে জানিয়ে দিচ্ছি যে 21শে সেপ্টেম্বর বিশেষ ক্রিয়া, এই দিনে যোগাযোগ করলে আপনার যে কোনো প্রকার সমস্যার সমাধান কিন্তু 100% পাবেন। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দিরে একটাবার যোগাযোগ করুন, স্বল্পতি স্বল্প অর্থে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। আবারও বলছি, ভুল করবেন না যে আমি বিনামূল্যে কাজ করে দেবো, আগে কাজ পরে মূল্য নেব। তবে স্বল্প অর্থ নিয়ে আপনাদের সমস্যার যাতে সমাধান হয় এবং সেটা শাস্ত্রীয় নিয়ম মেনে বা শাস্ত্রীয় বিধি মেনে যেভাবে ক্রিয়া করা যায় সেইভাবেই কিন্তু আমরা ক্রিয়া করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে